দেখো, আগের দিন পর্যন্ত আমরা দেখেছি এনার্জি অডিট করবার জন্য কি কি ধরনের ইকুইপমেন্টস লাগে, কি কি ধরনের ইনস্ট্রুমেন্টস লাগে। ঠিক আছে, ইনস্ট্রুমেন্টস কি কি ইউজ করা হয় সেগুলো সব ডিসকাস করা হয়েছে। এবারে আমরা চলে আসবো যে টপিকটা, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ এনার্জি কনজারভেশন ফ্যাক্টরস অ্যান্ড এরিয়াস। মানে এনার্জি অডিট করতে গিয়ে কোন কোন জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি যেখানে এনার্জি সেভিং করা যেতে পারে, কি কি জায়গা থাকতে পারে। কোনো প্ল্যান্টের ক্ষেত্রে এনার্জি সেভিং করার 4টে জায়গা থাকতে পারে। ঠিক আছে, কোথায় না, এনার্জি জেনারেশন, যেখানে এনার্জিটা জেনারেট করা হচ্ছে। এই এনার্জিটা যে কোনো ধরনের এনার্জি হতে পারে, কিন্তু থার্মাল এনার্জি হতে পারে, মেকানিক্যাল এনার্জি হতে পারে, ইলেকট্রিক্যাল এনার্জি হতে পারে, এনি ফর্ম অফ এনার্জি। যে ফর্ম অফ এনার্জিটাকে নিয়ে আমরা অডিট করতে চাইছি সেই এনার্জিটা জেনারেট কোথায় হচ্ছে। নেক্সট হচ্ছে সেই এনার্জিটার ডিস্ট্রিবিউশন কিভাবে হচ্ছে, যে নেটওয়ার্কের মাধ্যমে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সেটা বিভিন্ন এনার্জি হতে পারে, কম্প্রেসড এয়ার হতে পারে, থার্মাল এনার্জি হতে পারে, প্রেসার ও ওয়াটার হতে পারে। ঠিক আছে, যে কোনো ফর্ম অফ এনার্জি কি ফর্মে ডিস্ট্রিবিউট হচ্ছে এবং সেই ডিস্ট্রিবিউশন করতে গিয়ে কত কি খরচ হচ্ছে বা কোথায় কত সেভিং করার অপশন আছে, সেগুলো হচ্ছে দেখা যেতে পারে। নেক্সট হচ্ছে এনার্জি ইউজেজ বাই প্রসেসেস। প্রসেসেস মানে হচ্ছে প্ল্যান্টের মধ্যে যে সমস্ত পদ্ধতির মাধ্যমে কোনো দ্রব্য উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, কোনো জিনিস প্রোডাকশন করা হচ্ছে যে প্রসেসের মধ্যে দিয়ে, সেই প্রসেসটাতে কি এনার্জি সেভিং হতে পারে। আর লাস্ট হচ্ছে ফুয়েল সাবস্টিটিউশন, মানে যে ধরনের জ্বালানি সেখানে ব্যবহার করা হচ্ছে সেই ফুয়েল যদি সাবস্টিটিউট করে অন্য কোনো ফুয়েল ইউজ করা হয় যেটা তার থেকে বেটার, সেরকম এনার্জি, সেরকম ফুয়েল সাবস্টিটিউশনের মাধ্যমে এনার্জি সেভ করা যায় কিনা সেটাও একটা পদ্ধতি হতে পারে। মানে 4টে জায়গা আছে, এনার্জি জেনারেশন, ডিস্ট্রিবিউশন, প্রসেসের যে এনার্জি, আর একটা হচ্ছে ফুয়েল সাবস্টিটিউশন। এই 4টে মূল পদ্ধতি যেগুলোর মাধ্যমে এনার্জি কনজারভেশন কোন কোন জায়গাতে করা যেতে পারে সেগুলো আইডেন্টিফাই করা সম্ভব। কারোর অডিওটা অফ করে, কারোর অডিওটা একটু অফ করে দাও। সুমিত সাহা। ঠিক আছে, কোশ্চেন থাকলে অন করে কোশ্চেন করে দেবে। আচ্ছা, এবারে হচ্ছে আমরা যেটা আগে অনেকবার ডিসকাস করেওছি, এখন ডিটেলে ডিসকাস করব যে টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক ফিজিবিলিটি ফ্যাক্টরস। ঠিক আছে, কোনো একটা এনার্জি অডিট করার পরে হয়তো সাজেশন বার হলো যে কোনো একটা পার্টিকুলার ইকুইপমেন্ট ইনস্টল করতে হবে ফর এনার্জি সেভিং। তো সেই এনার্জি সেভিং করবার জন্য যে ইকুইপমেন্টটা নতুন করে ইনস্টল করতে হবে সেটার জন্য প্রথমে যেটা দেখতে হবে যে টেকনোলজি অ্যাভেলেবিলিটি। ঠিক আছে, মানে যে পদ্ধতিতে আমরা এনার্জি সেভ করতে চাইছি এই 4টে মেথডের মধ্যে, আগের যে 4টে মেথড দেখা গেল, এনার্জি জেনারেশন, ডিস্ট্রিবিউশন, এনার্জি ইউজেজ বাই প্রসেসেস অ্যান্ড ফুয়েল সাবস্টিটিউশন, 4টে জায়গাতে এনার্জি সেভিং এর অপশন থাকতে পারে। সেগুলো অ্যানালিসিস করবার পর যে টেকনোলজি, মানে যেটা আমরা চিন্তা ভাবনা করে বার করবো বা এনার্জি অডিট যারা করবে তারা যেটা চিন্তা করে বার করবে যে এই পদ্ধতিতে এনার্জি সেভিং করা হবে, তো সেটার জন্য কোনো টেকনোলজি অ্যাভেলেবেল আছে কিনা সেটা তো ফার্স্টে দেখতে হবে। মানে সেই রকম কোনো ইকুইপমেন্ট আদৌ আছে কিনা, আমরা চাইছি কোনো একটা পার্টিকুলার জিনিসকে কম করতে। ঠিক আছে, ধরো হচ্ছে কি আমাদের যে পাওয়ার ফ্যাক্টরকে আমরা চাইছি যে ইমপ্রুভ করবো, তাহলে এনার্জি সেভিং হবে। তো ফার্স্টে দেখতে হবে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার মতো আদৌ কোনো টেকনোলজি আছে কিনা। এটা হচ্ছে ফার্স্ট ফ্যাক্টর। ঠিক আছে, এটা হচ্ছে টেকনোলজি অ্যাভেলেবিলিটি, ওটা ফার্স্টে দেখা। তারপরে হচ্ছে স্পেস, যদি কোনো ইকুইপমেন্ট থাকে তাহলে সেই ইকুইপমেন্টটাকে ইনস্টল করবার মতো ঠিকমতো জায়গা ওই প্ল্যান্টের মধ্যে আছে কিনা সেটা দেখতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্কিল ম্যান পাওয়ার আছে কিনা। মানে হয়তো একটা ইকুইপমেন্ট ইনস্টল করা হলো কিন্তু সেটাকে অপারেট করবে এরকম কোনো ম্যান পাওয়ার সেই প্ল্যান্টের মধ্যে নেই, তারা সেটাকে কেউ চালাতেই পারবে না, তাহলে সেরকম ইকুইপমেন্ট ইনস্টল করেও লাভ নেই। তাহলে প্রথমে কি থাকতে হবে, টেকনোলজি থাকতে হবে, জায়গা থাকতে হবে সেটা ইনস্টল করার মতো, এবং তারপরে স্কিল ম্যান পাওয়ারও থাকতে হবে যেগুলো যারা ওই ইকুইপমেন্টকে অপারেট করতে পারবে। নেক্সট হচ্ছে রিলায়েবিলিটি, মানে ইকুইপমেন্টটা রিলায়েবল হওয়া উচিত, তার পারফরমেন্স সবসময় ঠিক মতো পাওয়া উচিত। এমন নয় যে বিভিন্ন অপারেটিং কন্ডিশনে তার পারফরমেন্স বিভিন্ন হবে, তাহলে রিলায়েবল হবে না।
নেক্সট হচ্ছে সার্ভিস, মানে ইকুইপমেন্ট যেটা ইনস্টল করা হবে সেটার সার্ভিস বা সেটাকে যদি খারাপ হয় সেটা কিভাবে সারানো যাবে, সেই সমস্ত অ্যাভেলেবিলিটি কিরকম থাকছে সেটাও দেখতে হবে। নেক্সট হচ্ছে ইম্প্যাক্ট অফ মেজার অন সেফটি, মানে কোনো একটা ইকুইপমেন্ট ইনস্টল যদি করা হয় সেটা করতে গিয়ে দেখতে হবে যে প্ল্যান্টের যে সেফটি সেটা কোনোভাবে হ্যাম্পার হচ্ছে কিনা। আর যদি দেখা যায় এমন একটা ইকুইপমেন্ট ইনস্টল করা হলো যেটা করলে হয়তো এনার্জি সেভিং হয়, কিন্তু সেটার জন্য প্ল্যান্টের যে অ্যাক্সিডেন্টের রিস্ক অনেক বেড়ে যায়, তো সেটাও ঠিক নয়, রিস্ক বেড়ে যাওয়াটাও মেনে নেওয়া যাবে না। তো দেখতে হবে যে কোনো একটা ইকুইপমেন্ট ইনস্টল করলে তার কতটা ইম্প্যাক্ট করছে, সেফটির ওপরে কতটা ইম্প্যাক্ট করছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোয়ালিটি, প্রোডাকশন অর প্রসেস, মানে প্ল্যান্টে যে কোয়ালিটির প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং কত প্রোডাকশন হচ্ছে বা কি প্রসেসে হচ্ছে সেগুলোর ওপরেও কিন্তু এই যে নতুন ইকুইপমেন্ট যেটা ইনস্টল করা হবে ফর ইমপ্রুভমেন্ট অফ এনার্জি এফিসিয়েন্সি সেগুলো নির্ভর করছে। প্ল্যান্টের প্রসেসের ওপরেও সেটা নির্ভর করছে এবং প্ল্যান্টের প্রোডাকশন কোয়ালিটির ওপরেও সেটা নির্ভর করছে। এবং লাস্টলি হচ্ছে মেনটেনেন্স রিকোয়ারমেন্ট, মানে কোনো ইকুইপমেন্ট ধরো ইনস্টল করলো সেটাকে কতদিন অন্তর মেনটেনেন্স করতে হবে বা কি শিডিউল এ মেনটেনেন্স করতে হবে, বা যদি কোনো ইকুইপমেন্ট ইনস্টল করার পরে সেটা কোনো পার্ট যদি খারাপ হয়ে যায় সেই পার্টটা রিপ্লেস করা যায় কিনা, মানে স্পেয়ার আছে কিনা, স্পেয়ার অ্যাভেলেবিলিটি আছে কিনা সেটাও অ্যানালিসিস করতে হবে। তাহলে এই যে টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক ফিজিবিলিটি ফ্যাক্টরস এর মধ্যে এই সব জিনিসগুলো কিন্তু দেখার আছে। ফার্স্টে হচ্ছে টেকনোলজি অ্যাভেলেবিলিটি, স্পেস, skilled manpower, reliability, service, impact of measure on safety, next হচ্ছে quality, production or process, and lastly হচ্ছে maintenance requirement and spare availability। এত কিছু ফ্যাক্টর অ্যানালিসিস করে একটা সাজেশন দেয় একটা এনার্জি অডিট টিম, এত কিছু ফ্যাক্টর কনসিডার করবে তারপরে সাজেশন দেবে, ঠিক আছে। এখানে একটা স্যাম্পল ওয়ার্কশিট দেখানো হয়েছে ফর ইকোনমিক ফিজিবিলিটি। কোনো একটা ইকুইপমেন্ট ধরো সাজেস্ট করেছে এনার্জি অডিট টিম যেটা ইনস্টল করলে প্ল্যান্টে এনার্জি সেভিং হবে, তো সেটা সাজেশনের যে স্যাম্পল একটা ওয়ার্কশিট তো হবে, তারা যে রিপোর্ট দেবে রিপোর্টের মধ্যে কিভাবে তারা সেটাকে লিখবে। দেখো প্রথমে তারা কলম করে নেবে, 3টে কলমের মধ্যে একটা কলমে থাকছে ইনভেস্টমেন্ট, সেকেন্ড কলমে থাকছে অ্যানুয়াল অপারেটিং কস্ট, এন্ড থার্ড কলমে থাকছে অ্যানুয়াল সেভিং, ঠিক আছে। ফার্স্ট কলমে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট মানে হচ্ছে কত টাকা ইনভেস্ট করতে হচ্ছে সেই ইকুইপমেন্ট কিনবার জন্য, কত টাকা ইকুইপমেন্ট পারচেজ করবার জন্য কত ইনভেস্টমেন্ট করতে হচ্ছে, ফার্স্টে হচ্ছে ইকুইপমেন্টস। নেক্সট হচ্ছে সিভিল ওয়ার্কস, ধরো কোনো ইকুইপমেন্টই কিনলো, ধরো একটা ক্যাপাসিটার ব্যাংকের কথাই ভাবলো, ক্যাপাসিটার ব্যাংক হলো ইকুইপমেন্ট, তো সেই ক্যাপাসিটার ব্যাংকটা তো আর এমনি বাজার থেকে কিনে এনে এমনি বসিয়ে দেবে না, সেটাকে ইনস্টল করার জন্য ফাউন্ডেশন করতে হবে। তো এই সমস্ত যে কাজগুলো যে কোনো ইকুইপমেন্টের ক্ষেত্রে হতে পারে, তো যে কোনো ইকুইপমেন্ট প্ল্যান্টটি ইনস্টল করবার সময় তার সঙ্গে রিলেটেড কি থাকবে, সিভিল ওয়ার্কস কিছু থাকবে। নেক্সট হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন, ইনস্ট্রুমেন্টেশন মানে হচ্ছে সেই ইকুইপমেন্ট যেটা ইনস্টল করলো তার সঙ্গে সেটাকে কিভাবে প্যানেলের মধ্যে কানেক্ট করা হবে বা কোনো অ্যাকচুয়াল যে প্রসেসটা হচ্ছে সেই প্রসেসের সঙ্গে সেটাকে কিভাবে লিঙ্ক করা হবে, তার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট তো লাগবে, সেই ইনস্ট্রুমেন্ট বা ওয়্যারিং সেগুলো এখানে চলে আসছে, সেগুলোর জন্য কিছু ইনভেস্টমেন্ট করতে হবে, কিছু টাকা খরচ হবে। নেক্সট হচ্ছে অক্সিলারিজ, যদি কোনো ইকুইপমেন্ট থাকে তার সঙ্গে রিলেটেড আরো কিছু যদি ইকুইপমেন্ট পারচেজ করতে হয় সেগুলোকে আমরা বলবো যে অক্সিলারি। যেমন ধরো কোনো একটা স্ট্যাটিক ক্যাপাসিটার, স্ট্যাটিক ভার কম্পেনসেটর ইনস্টল করা হলো, তার সঙ্গে অক্সিলারি হিসাবে আমাদের যে মিটার, এনার্জি মিটার তো একটা থাকবে যে সেটা কতটা এনার্জি ড্র করছে, এই সমস্ত যে এক্সট্রা তার সঙ্গে রিলেটেড ইকুইপমেন্টস, মানে ক্যাপাসিটার ব্যাংকও যদি থাকে সেখানেও তো আমরা কিছু ভোল্ট মিটার, অ্যাম্প মিটার এগুলোকে ওখানে ইনস্টল করব, যেগুলো কিনা তার কত ভোল্টেজ সেটা ড্র করছে বা কত ভোল্টেজে চলছে, কতটা পাওয়ার, কতটা কারেন্ট সে ড্র করছে, একটা এনার্জি মিটারও আমরা সেখানে ইনস্টল করব। এগুলো হচ্ছে রিলেটেড অক্সিলারি ইকুইপমেন্টস। কোনো একটা ইকুইপমেন্টের সাথে সাথে এই সমস্ত ইকুইপমেন্টগুলো আমাকে কিনতে হবে। তার মানে ইনভেস্টমেন্ট 4 রকমের হবে ইকুইপমেন্টের ওপর, সিভিল ওয়ার্কস, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড অক্সিলারি। এটা হয়ে গেল ইনভেস্টমেন্ট করতে হলো কোনো একটা এনার্জি সেভিং মেজারের জন্য, ঠিক আছে। নেক্সট হলো দ্বিতীয় কলমে কি বলছে না, অ্যানুয়াল অপারেটিং কস্ট, মানে ওই ইকুইপমেন্টটা যখন চলছে তখন তার উপরে অ্যানুয়াল কি কি কস্ট আমাকে বিয়ার করতে হচ্ছে, মানে বার্ষিক কত টাকা আমাকে বিয়ার করতে হচ্ছে ওইটার জন্য। কি কি খরচ হতে পারে না, কস্ট অন ক্যাপিটাল। কস্ট অন ক্যাপিটাল মানে এই যে প্রথম ইনভেস্টমেন্ট যেটা করলো সেটা ইনভেস্টমেন্ট কারা করবে, ইনভেস্টাররা করবে।
ঠিক আছে, ইনভেস্টার মানে সে কোম্পানির মালিক হতে পারে বা শেয়ার হোল্ডার্স যারাই হোক, তারা ইনভেস্টমেন্ট করবে। এবার সেই কস্ট অন ক্যাপিটাল, যে ক্যাপিটাল যেটা তারা ইনভেস্ট করবে, সেটা যদি তারা এখানে ইনভেস্ট না করে তারা অন্য কোনো জায়গায় রাখতো, ব্যাংকে রাখতো, তাহলে তার উপর একটা ইন্টারেস্ট পেত। কিন্তু তারা এখানে ইনভেস্ট করেছে, তার মানে কি সেই ইন্টারেস্ট কতটা পেত সেটা এখানে কনসিডার করা উচিত কস্ট অন ক্যাপিটালের মধ্যে। যে ইনভেস্টমেন্টটা করা হয়েছে তার উপরে এই কস্টটা কনসিডার করা উচিত, যে কস্ট অন ক্যাপিটাল। নেক্সট হচ্ছে মেইনটেনেন্স, মানে যে ইকুইপমেন্ট ইনস্টল করা হয়েছে সেটার মেইনটেনেন্সের জন্য অ্যানুয়াল কত খরচ হয় সেটা এখানে আসবে। নেক্সট হচ্ছে ইকুইপমেন্টটাকে অপারেট করবার জন্য স্কিল ম্যান পাওয়ার লাগবে, তাছাড়া তো অপারেট করতে পারবে না, সেই ম্যান পাওয়ার রাখার জন্য তাদেরকে স্যালারি দিতে হবে। ঠিক আছে, তো সেই ম্যান পাওয়ারের কস্টটাও আসবে অ্যানুয়াল অপারেটিং কস্টের মধ্যে। নেক্সট হচ্ছে এনার্জি। এনার্জি মানে হচ্ছে ইকুইপমেন্টটা তো একটা পাওয়ার নিয়ে চলবে। যে ইকুইপমেন্টটি আমরা ইনস্টল করি, যদি আমরা ক্যাপাসিটার ব্যাংক একটা ইনস্টল করি, ক্যাপাসিটার ব্যাংক কি করে? ক্যাপাসিটার ব্যাংক পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে, কিন্তু ক্যাপাসিটারের তো নিজস্ব একটা রিয়াক্টেন্সও আছে। ক্যাপাসিটারের রিয়াক্টেন্স আমরা জানি তো কত হয়। ক্যাপাসিটারের রিয়াক্টেন্স 1/ωc। একটা ক্যাপাসিটার ব্যাংকের কথা যদি ধরো, একটা প্ল্যান্টের মধ্যে আমরা প্রসেস আছে, সেই প্রসেসে একটা ক্যাপাসিটার ব্যাংক আমরা ইনস্টল করেছি। ধরো এখানে একটা কোনো প্ল্যান্ট প্রসেস, 3 ফেজ লাইন ওটা, ঠিক আছে, ওটা একটা 3 ফেজ লাইন। আচ্ছা, এখানে আমরা ধরো ক্যাপাসিটার একটা ব্যাংক ইনস্টল করেছি, রেড ফেজ। ধরা যাক একটা প্ল্যান্টের মধ্যে এরকম একটা ক্যাপাসিটার ব্যাংক ইনস্টল করা হয়েছে। আমি এক্সাম্পল দিচ্ছি, ক্যাপাসিটার ব্যাংকে যে হবে তার কোনো মানে নেই, অন্য যে কোনো ইকুইপমেন্ট হতে পারে। আমি ইকুইপমেন্ট হিসাবে এটাকে ধরলাম যে ক্যাপাসিটার ব্যাংকটাকে, এটা হচ্ছে 3 ফেজ লাইন, এটা হচ্ছে আমাদের যে এক্সিস্টিং 3 ফেজ লাইন, ঠিক আছে, 3 ফেজ। এই 3 ফেজ লাইন, আর ওটা হচ্ছে আমাদের যে বক্সের মধ্যে ধরো এখানে প্ল্যান্টের কোনো ইকুইপমেন্ট আছে, এটা হচ্ছে প্ল্যান্টের কোনো ইকুইপমেন্ট। এবার এই প্ল্যান্টের ইকুইপমেন্ট যাতে কম কারেন্ট ড্র করে বা তার পাওয়ার ফ্যাক্টর যেন ইমপ্রুভ হয়, সেটার জন্য আমরা কি ইনস্টল করেছি, এখানে একটা ক্যাপাসিটার ব্যাংক ইনস্টল করেছি। ঠিক আছে, এই যে ক্যাপাসিটার ব্যাংক যখন আমরা ইনস্টল করছি, ক্যাপাসিটার ব্যাংক যখন ইনস্টল করছি, তো সেটাও তো কিছুটা পাওয়ার ড্র করবে, অ্যাক্টিভ পাওয়ারও তো কিছুটা হলেও ড্র করবে। সেটার পরিমাণ কত হবে? এটার পরিমাণ হচ্ছে ক্যাপাসিটারের রিঅ্যাকট্যান্স সমান আমরা কত জানি, এক্সি। এক্সি কে আমরা কি বলি, 1/ωc। এটা হচ্ছে ক্যাপাসিটারের রিঅ্যাকট্যান্স। ঠিক আছে, এবার যখন আমরা একটা ক্যাপাসিটারের এই রিঅ্যাকট্যান্সকে একটা ভোল্টেজের অ্যাক্রসে অ্যাপ্লাই করব, তখন কি হয়, একটা তার মধ্যে একটা পাওয়ার তো ড্র করে, সেটা কত, v²/xc। ঠিক আছে, v²/xc মানে হচ্ছে ভোল্টেজ স্কোয়ার মাল্টিপ্লাইড বাই হচ্ছে ωc। এই পরিমাণ যে পাওয়ার, এটা কিন্তু v²/r বা v²/xc, এক্ষেত্রে v² ইন্টু ωc, এই পরিমাণ যে পাওয়ার, এটা কিন্তু অ্যাক্টিভ পাওয়ার। ইট ইজ ডিউ টু হোয়াট, ইট ইজ ডিউ টু দ্য ক্যাপাসিটারের যে রিঅ্যাকট্যান্স। ঠিক আছে, ক্যাপাসিটারের রিঅ্যাকট্যান্সের জন্য কিন্তু এই পরিমাণ একটা পাওয়ার কিন্তু ক্যাপাসিটার ব্যাংকটাও ড্র করবে। তার মানে কিছুটা হলেও অ্যাক্টিভ পাওয়ার কিন্তু সে ড্র করছে, এমন নয় যে একদমই করছে না। এবং তার মানে কি, যে ইকুইপমেন্টটি আমরা ইনস্টল করছি, সেই ইনস্ট্রুমেন্টটাকে চালানোর জন্য আমাদের কি লাগছে, কিছুটা হলেও কিন্তু এনার্জি খরচ হচ্ছে। বা অন্য যে কোনো ইকুইপমেন্টের ক্ষেত্রেই হোক না কেন, সেটাকে আমরা এনার্জি এফিসিয়েন্সি বাড়ানোর জন্য ইনস্টল করছি, কিন্তু সেটাকে রানিং রাখার জন্য কিন্তু কিছুটা এনার্জি লাগছে। তো নিশ্চয়ই এই অ্যানুয়াল অপারেটিং কস্টের মধ্যে এটাও আমাদের আসবে। এনার্জির যে খরচ, সেটাকে চালানোর জন্য যে এনার্জি কস্ট, সেটাও নিশ্চয়ই অপারেটিং কস্টের মধ্যেই আসবে। অ্যান্ড লাস্ট হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে, যে ধরো ইকুইপমেন্টটা আজকে পারচেস করা হলো, ঠিক আছে, একটা ক্যাপাসিটার ব্যাংক বা যে কোনো ইকুইপমেন্ট আজকে পারচেস করা হলো, এটার তো বছর বছর একটু দামটা কমতে থাকবে। মানে এটা যদি কেউ 1 বছর পরে, মানে 1 বছর ধরো এখন কেউ কিনলো একটা ক্যাপাসিটার ব্যাংক, এটা ধরো কেউ কিনলো, এটা কেনার পরে সে 1 বছর পরে চাইছে যে আমরা এটা বেচে দেবো। তো আজকে যদি সে 100 টাকা দিয়ে এটা কেনে, 1 বছর পরে তো আর 100 টাকা পাবে না এটা বিক্রি করে, তখন হয়তো এটা 80 টাকা পাবে।
ঠিক আছে, বা 90 টাকা পাবে। এরকম ভাবে কি হয় না, ইকুইপমেন্ট গুলোর একটা ডিপ্রিসিয়েশন হয়, এটাও হচ্ছে আমাদের অ্যানুয়াল অপারেটিং কস্টের মধ্যে চলে আসছে। ঠিক আছে, তার মানে কি, প্রথমে ইনভেস্টমেন্ট হলো, ইনভেস্টমেন্টের মধ্যে এই সমস্ত পার্টস গুলো কনসিডার করতে হবে, এবং অপারেটিং কস্ট যেটা আছে, অপারেটিং কস্টের মধ্যে এই সমস্ত ফ্যাক্টর গুলোকে কনসিডার করতে হবে। আর লাস্ট যে কলম সেখানে হচ্ছে অ্যানুয়াল সেভিং। ঠিক আছে, এরপরে আসছে সেভিং কত হচ্ছে। সেভিং কি কি ওয়েতে হতে পারে, কোন একটা ইকুইপমেন্ট ইনস্টল করে, ইকুইপমেন্ট ইনস্টল করবার পরে এনার্জি সেভিং মেজার নেওয়ার পরে অ্যানুয়াল সেভিংস হতে পারে থার্মাল এনার্জিতে, কতটা তাপ শক্তি সঞ্চয় হলো। নেক্সট হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি কতটা সেভিং হলো। ঠিক আছে, নেক্সট হচ্ছে র মেটেরিয়ালস, মানে কোনো প্ল্যান্টে প্রসেস তো থাকে, প্রসেস ইমপ্রুভমেন্টের জন্যই তো আমরা এটাকে লাগাচ্ছি, কোনো একটা ইকুইপমেন্ট ধরো ইনস্টল করছি। তো এমন তো হতে পারে যে কোনো ইকুইপমেন্ট ইনস্টল করলাম যাতে আমাদের র মেটেরিয়াল কম লাগছে, র মেটেরিয়াল মানে কাঁচা মাল যেটা ইনপুট দেওয়া হয়, এবং আউটপুট যেটা আমরা পাচ্ছি, তো কম র মেটেরিয়াল দিয়েই আমরা সেম আউটপুট যদি পাই, তার মানে কি হচ্ছে, আমাদের র মেটেরিয়ালে কিছু সেভিং হচ্ছে। তো সেই র মেটেরিয়ালের মধ্যে যে সেভিং, সেটা কতটা সেভিং হচ্ছে, এটাও আমাদের একটা অ্যানুয়াল, একটা বার্ষিক হিসাব একটা করা যেতে পারে, কতটা সেভিং হলো। এবং লাস্ট হচ্ছে ওয়েস্ট ডিসপোজাল, মানে যত বেশি কাঁচামাল লাগতো তার বিনিময়ে আমরা যে প্রোডাক্টটা পেতাম, বাকিটা কি হতো, তাহলে বাকিটা তো ওয়েস্টই হতো না। কাঁচামাল যেটা আমরা দিচ্ছি তার থেকে, বা র মেটেরিয়াল যেটা দিচ্ছি সেখান থেকে আমরা প্রোডাক্টটা পাচ্ছি, মাঝখানে যে বিয়োগ হয়ে যাচ্ছে কি, মানে র মেটেরিয়াল ইজ ইকাল টু দ্য প্রোডাক্ট প্লাস হচ্ছে ওয়েস্ট। যে ওয়েস্টটা আমার হতো, যদি আমার র মেটেরিয়ালই আমরা কম দিই আর আউটপুট যদি সেম থাকে, তার মানে ওয়েস্টের পরিমাণটা কমে যাচ্ছে, এবং ওয়েস্ট ডিসপোজালের জন্য যে সেভিং, মানে ওয়েস্ট ডিসপোজাল করতে গিয়ে যে কস্ট, সেটাও কমে যাচ্ছে। তার মানে কি, ওয়েস্ট ডিসপোজালের ক্ষেত্রেও কিছুটা আমাদের অ্যানুয়াল সেভিংস হচ্ছে। এইগুলো হচ্ছে টোটাল অ্যানুয়াল সেভিংস এর মধ্যে, এই পার্টস গুলো মেনলি কনসিডার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কটা কলম হলো, একটা ইনভেস্টমেন্টের কলম, একটা হলো অপারেটিং অ্যানুয়াল কস্টের কলম, আর একটা হচ্ছে অ্যানুয়াল সেভিং এর কলম। ঠিক আছে, তাহলে এবার আমাদেরকে হিসাব করতে হবে যে নেট সেভিং পার ইয়ার কত হচ্ছে, নেট সেভিং পার ইয়ার ইন রুপিস পার ইয়ার। ঠিক আছে, কত টাকা বছরে সেভ হচ্ছে, সেটা কি করে হবে, এই যে অ্যাকচুয়াল অ্যানুয়াল সেভিং যেটা হলো যত টাকা, মাইনাস অ্যানুয়াল অপারেটিং কস্ট, এটাই হচ্ছে অ্যাকচুয়াল নেট সেভিং। কারণ এটা টোটাল সেভ হয়েছিল এত টাকা, সেখান থেকে অপারেট করতে গিয়ে এত টাকা বেরিয়ে গেছে, তার মানে কি, নেট সেভিং হচ্ছে অ্যানুয়াল সেভিং যেটা 3 নম্বর কলমে লেখা আছে, মাইনাস অ্যানুয়াল অপারেটিং কস্ট যেটা 2 নম্বর কলমে লেখা আছে। তার মানে এখান থেকে নেট সেভিংটা পাওয়া যাবে। নেট সেভিং যেটা পাওয়া যাবে সেখান থেকে হিসাব করতে হবে পে ব্যাক পিরিয়ডস। ঠিক আছে, পে ব্যাক পিরিয়ড কিভাবে হিসাব করবে না, এই ইনভেস্টমেন্টের জন্য যে খরচ হয়েছিল সেটাকে এই নেট সেভিং পার ইয়ার দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, তার মানে আমরা পেয়ে যাব কি, পে ব্যাক পিরিয়ডটা পেয়ে যাব, এবং সেটাকে যদি আমরা 12 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা পাবো পে ব্যাক পিরিয়ড ইন মান্থস, কত মাসে সেই টাকাটা, এই এনার্জি সেভিং মেজার হিসাবে যে ইনভেস্টমেন্টটা করা হয়েছিল সেই ইনভেস্টমেন্টের টাকাটা কত মাসে পে ব্যাক হলো। ঠিক আছে, এইভাবে ডিটেলে আমরা একটা টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল ফিজিবিলিটি ফ্যাক্টর কনসিডার করতে পারি। এবারে এই পে ব্যাক পিরিয়ডটা যদি খুব বেশি হয়, ধরো পে ব্যাক পিরিয়ড বেরোলো হচ্ছে আমাদের কোনো একটা ইকুইপমেন্টের জন্য 50 বছর বেরোলো, বা 600 মাস বেরোলো, ঠিক আছে, তাহলে মানে কি, সেটা হচ্ছে নট টেকনিক্যালি ফিজিবল। আমরা একটা ইনভেস্টমেন্ট নিশ্চয়ই এখন করবো না যেটা 50 বছরে আমরা রিটার্ন পাবো। ঠিক আছে, ডিপেন্ডস অন সিচুয়েশন, মানে 50 বছর হয়তো সেই ইকুইপমেন্টটা চলবেই না, তার মানে সেটার পে ব্যাক পিরিয়ড যদি আমরা 50 বছর পাই, সেটা নিশ্চয়ই টেকনিক্যালি ফিজিবল হলো না। ঠিক আছে, টেকনিক্যাল ফিজিবল হতে গেলে একটা কম পে ব্যাক পিরিয়ড থাকতে হবে। ঠিক আছে, যত কম পে ব্যাক পিরিয়ড থাকবে তত সেটা টেকনিক্যালি মোর ফিজিবল। তো এইভাবে আমরা টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক ফিজিবিলিটি ফ্যাক্টর বার করতে পারি। কোনো অসুবিধা হচ্ছে বুঝতে, ডাউট আছে কারণ? না স্যার, ঠিক আছে। না স্যার। ঠিক আছে, ঠিক আছে, এরপরে দেখো এনার্জি কনজারভেশন মেজার। ঠিক আছে, এনার্জি কনজারভেশনের জন্য যে উপায়গুলো বার করা হলো সেগুলোকে কতগুলো ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। প্রথমে বলছে এ ক্যাটাগরি। এ ক্যাটাগরিতে হচ্ছে লো কস্ট হাই রিটার্ন, মানে খুব কম টাকা খরচ করেই সেটা করা যাবে, সেই এনার্জি সেভিং মেজারটাকে নেওয়া যাবে, এবং হাই রিটার্ন মানে খুব কম, মানে অনেক টাকা তাতে সেভও হবে। ঠিক আছে, টাকাও বিশেষ লাগছে না ইনস্টল করতে, এবং অনেক টাকা সেভও হচ্ছে, এগুলো হচ্ছে এ ক্যাটাগরি। ঠিক আছে, নেক্সট হচ্ছে বি ক্যাটাগরি। এখানে বলছে যে মিডিয়াম কস্ট, মানে
লো কস্টের থেকে বেশি, মানে কিছু টাকা লাগছে, এবং মিডিয়াম রিটার্ন, এত বেশি রিটার্নও পাওয়া যাচ্ছে না, মিডিয়াম রিটার্ন। আর একটা হচ্ছে হাই কস্ট এবং হাই রিটার্ন, ঠিক আছে, মানে অনেক টাকা লাগছে এবং হাই রিটার্নও পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এরকম বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের যে প্রজেক্ট যদি কোনো একটা করতে হয়, সেই প্রজেক্ট করতে গিয়ে কি রকম প্রায়োরিটিতে কাজগুলো করতে হবে, ঠিক আছে। তো প্রায়োরিটি প্রথমে এখানে দেখো, এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এখানে 4টে কলম আছে। একটা কলমে আছে প্রায়োরিটি, ঠিক আছে। নেক্সট কলমে আছে ইকোনমিক্যাল ফিজিবিলিটি, নেক্সট হচ্ছে টেকনিক্যাল ফিজিবিলিটি, এন্ড লাস্টলি হচ্ছে রিস্ক অ্যান্ড ফিজিবিলিটি, ঠিক আছে, তার কম্প্যারিজন, কত রিস্ক আর কত ফিজিবিলিটি। তো প্রথমে দেখো, প্রথমে হচ্ছে প্রায়োরিটি। প্রায়োরিটির মধ্যে এ যেগুলোকে বলবে, এ মানে হচ্ছে গুড, এগুলো হচ্ছে সব থেকে বেশি প্রায়োরিটি পাবে এ। এগুলো কোন আইটেমস গুলো হবে না, এটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড অ্যান্ড অ্যাট্রাকটিভ, মানে যে এনার্জি সেভিং আইডিয়া যেগুলো দেওয়া হলো সেগুলো যদি একদম ওয়েল ডিফাইন্ড হয় এবং অ্যাট্রাকটিভ হয়, ইকোনমিক্যালি ওয়েল ডিফাইন্ড এবং অ্যাট্রাকটিভ, মানে কম খরচের মধ্যে হচ্ছে এবং সুনির্দিষ্ট, মানে এতটাই হবে একদম ডিফাইন্ড এটা, ঠিক আছে। তো আর টেকনিক্যাল কি রকম ফিজিবিলিটি আছে না, এক্সিস্টিং টেকনোলজি অ্যাডিকুয়েট, কোনো প্ল্যান্টে এখন যা টেকনোলজি চলছে সেই টেকনোলজিতেই কাজটা হয়ে যাবে, নতুন করে কোনো টেকনোলজি আমদানি করতে হবে না, ঠিক আছে। তার মানে বুঝতে পারছো, এটা হচ্ছে ইকোনমিক্যালি অ্যাট্রাকটিভ হবে, কারণ নতুন টেকনোলজি যদি ইনস্টল করতে না হয় তার মানে ইকোনমিক্যালি বেশি খরচ এতে হবে না, ঠিক আছে। এবং রিস্ক অ্যান্ড ফিজিবিলিটি যদি ফ্যাক্টরটা দেখি, তাহলে বলছে এটা নো রিস্ক অ্যান্ড হাইলি ফিজিবল, কোনো রিস্ক নেই, তো নতুন টেকনোলজি তো ইনস্টল করতে হচ্ছে না, তার মানে কোনো রিস্ক নেই, এবং হাইলি ফিজিবল, মানে একদম প্রথমেই এগুলোকে নেওয়া হবে। এনার্জি অডিট টিম যে সাজেশনগুলো দেবে তার মধ্যে যেগুলোকে এ প্রায়োরিটি বলবে সেগুলোকে একদম প্রথমেই নিয়ে নেবে, হাইলি ফিজিবল, ঠিক আছে, খুব তাড়াতাড়ি এগুলোকে করা সম্ভব। নেক্সট হচ্ছে বি প্রায়োরিটি। বি প্রায়োরিটি মানে হচ্ছে এটা ছিল গুড, এগুলো করবেই। নেক্সট হচ্ছে মেবি, মানে করতেও পারে নাও করতে পারে, ডিপেন্ডস অন ম্যানেজমেন্ট, ঠিক আছে। এগুলো কি ইকোনমিক্যাল ফিজিবিলিটিতে যদি দেখি, তাহলে এগুলো হচ্ছে ওয়েল ডিফাইন্ড, ইকোনমিক্যালি ডিফাইন্ড, যে কত টাকা লাগবে সেগুলো একদম ডিফাইন করা আছে। অনলি মার্জিনালি অ্যাকসেপ্টেবল, ঠিক আছে, মানে যেহেতু কিছুটা মানে এই এ ক্যাটাগরিতে যেগুলো ছিল তাদের থেকে এতে অনেক বেশি খরচ হবে, তার জন্য এগুলো মার্জিনালি অ্যাকসেপ্টেবল, মানে অ্যাকসেপ্ট করবে কি না করবে দ্যাট ডিপেন্ডস অন ম্যানেজমেন্ট ডিসিশন, ঠিক আছে, তারা নির্ধারণ করবে তারা এই খরচটা করবে কি করবে না। লাস্ট এটা হচ্ছে টেকনিক্যাল ফিজিবিলিটি। টেকনিক্যাল ফিজিবিলিটিতে বলছে দেখো যে এক্সিস্টিং টেকনোলজি মে বি আপডেটেড, ল্যাক অফ কনফার্মেশন, মানে এক্সিস্টিং টেকনোলজিতে হবে না, তাকে কিছুটা আপডেট করতে হবে, ঠিক আছে, তবে এই বি ক্যাটাগরিতে যে সাজেশনগুলোকে দেওয়া কনসিডার করা হচ্ছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা যাবে। তার মানে কিছুটা তো খরচ হবে, এবং কিছুটা খরচ হবে বলেই এটাতে সেটা ম্যানেজমেন্ট অ্যাকসেপ্ট করতেও পারে নাও করতে পারে, মার্জিনালি অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। এবং রিস্ক কি রকম আছে না, এগুলো হচ্ছে মাইনর অপারেটিং রিস্ক, অ্যান্ড ফিজিবিলিটি হচ্ছে মে বি ফিজিবল। অপারেটিং রিস্ক কি রকম আছে, কিছুটা হলেও রিস্ক আছে, এবং মে বি ফিজিবল, এটা এটা এই সাজেশনগুলোকে নেওয়া হতেও পারে, ঠিক আছে, তার জন্য এটাকে মে বি ক্যাটাগরি বলছে। বি ক্যাটাগরি দ্যাট মিনস মে বি ক্যাটাগরি। আচ্ছা, তারপরে বলছে যে সি ক্যাটাগরি, প্রায়োরিটির মধ্যে সি ক্যাটাগরি, এগুলোকে বলছে হেল্ড, মানে এগুলো স্থগিত রাখা হলো, মানে একদম কুইকলি এগুলোকে ইমপ্লিমেন্ট করা হবে না, এগুলোকে আপাতত স্থগিত রাখা হচ্ছে, হেল্ড। এগুলোর ইকোনমিক ফিজিবিলিটি কি না, পুয়ারলি ডিফাইন্ড অ্যান্ড মার্জিনালি আনঅ্যাকসেপ্টেবল, ঠিক আছে, মানে ইকোনমিক্যালি কত টাকা লাগবে সেটা একদম এক্সাক্ট হিসাব পাওয়া মুশকিল, এবং কতদিনে ওই পেব্যাক আসবে, কতদিনে সেই টাকা উঠে আসবে, এই হিসাবগুলো পুয়ারলি ডিফাইন্ড, ঠিক মতো করে ডিফাইন্ড নয়, এবং মার্জিনালি আনঅ্যাকসেপ্টেবল, মানে এগুলো কিন্তু অ্যাকসেপ্ট করা হচ্ছে না। মার্জিনালি এটা যেমন অ্যাকসেপ্টেবল ছিল, কিন্তু এটা হচ্ছে আনঅ্যাকসেপ্টেবল, তার জন্য এগুলোকে এখন ইমপ্লিমেন্ট করা হবে না, স্থগিত রাখা হচ্ছে। আচ্ছা, এদের টেকনিক্যাল ফিজিবিলিটি কি না, এক্সিস্টিং টেকনোলজি ইজ ইনঅ্যাডিকুয়েট, মানে কোনো প্ল্যান্টে বর্তমানে যে টেকনোলজিতে চলছে সেই টেকনোলজিটা ইনঅ্যাডিকুয়েট, সেটা দিয়ে হবে না, মানে পুরোপুরি ভাবে নতুন একটা টেকনোলজি আমদানি করতে হবে। এবং সেই কারণেই এটাকে যদি আমরা রিস্ক ফিজিবিলিটির কথা বলি, তাহলে এটা হচ্ছে ডাউটফুল, মানে এটা নাও করা হতে পারে, এটা সন্দেহজনক, মানে এটা হয়তো ইমপ্লিমেন্ট হতেও পারে, তবে বেশি চান্স যেটা ইমপ্লিমেন্ট করা হবে না, তার জন্য এটাকে হেল্ড রাখা হচ্ছে, সি ক্যাটাগরি। আর ডি ক্যাটাগরি মানে হচ্ছে প্রায়োরিটি নো। ডি প্রায়োরিটি বা নো প্রায়োরিটি মানে এটা কি, ইকোনমিক্যাল ফিজিবিলিটি ইট ইজ
ক্লিয়ারলি নট অ্যাট্রাকটিভ, এটাও অ্যাট্রাকটিভ ছিল না, এখানেও খরচ হতো, কিন্তু কোনো ক্ষেত্রে হয়তো অ্যাকসেপ্ট হতেও পারে, মার্জিনালি আনঅ্যাকসেপ্টেবল বলেছে এটা, মানে একটুর জন্য অ্যাকসেপ্টেড হলো না। আর এটা হচ্ছে ক্লিয়ারলি নট অ্যাট্রাকটিভ, মানে একদমই এটা ইকোনমিক্যালি অ্যাট্রাকটিভ নয়। ইকোনমিক্যালি অ্যাট্রাকটিভ নয় মানে কি, হয়তো অনেক টাকা ইনভেস্ট করতে হবে, কিন্তু রিটার্ন কতদিনে পাওয়া যাবে কোনো ঠিক নেই, হয়তো 100 বছরে রিটার্ন পাওয়া যাবে, তো সেটা হচ্ছে ক্লিয়ারলি নট অ্যাট্রাকটিভ। আচ্ছা, রিটার্ন সরি টেকনিক্যাল ফিজিবিলিটি। টেকনিক্যাল ফিজিবিলিটি বলছে নিড মেজর ব্রেক থ্রু, ঠিক আছে, মানে পুরোপুরি প্ল্যান্টের একদম পুরো স্ট্রাকচারই বদলে ফেলতে হবে, ঠিক আছে, মেজর ব্রেক থ্রু এরকম বলছে টেকনিক্যাল ফিজিবিলিটির ক্ষেত্রে, ঠিক আছে। এবার বলছে রিস্ক ফিজিবিলিটি, ইট ইজ নট ফিজিবল। আগেরটা ছিল ডাউটফুল, মানে এটাকে স্থগিত রাখা হয়েছিল, আর এই আইডিয়া যেটা ডি, সেগুলোকে বলছে নট ফিজিবল, একদম রিজেক্ট করে দেওয়া হবে এই আইডিয়াগুলোকে, ঠিক আছে। তার মানে এনার্জি অডিট টিম তাদের এনার্জি সেভিং এর জন্য যে আইডিয়াগুলো দেবে সেগুলোকে এরকম ভাবে 4টে ক্যাটাগরিতে ডিভিশন করা হচ্ছে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি এবং ডি ক্যাটাগরি। এতে হচ্ছে গুড, মানে এগুলো ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করা হবে। বি হচ্ছে মেবি, মানে এগুলো এর থেকে খারাপ কিন্তু মার্জিনালি অ্যাকসেপ্ট করা হচ্ছে আইডিয়াগুলোকে এবং এগুলোকেও ইমপ্লিমেন্ট করা হবে, হতেও পারে। এবং সি হচ্ছে হেল্ড। হেল্ড মানে হচ্ছে এগুলো ইকোনমিক্যালি টেকনিক্যালি অ্যাট্রাকটিভ নয়, তার জন্য এগুলোকে এই আইডিয়াগুলোকে স্থগিত রাখা হচ্ছে, হেল্ড রাখা হচ্ছে। এবং ডি মানে হচ্ছে নো, এগুলোকে একদমই এনকারেজ করা হচ্ছে না এবং এগুলোকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে এনার্জি সেভিং মেজার্স হিসাবে, ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। বলছি এনার্জি অডিট টিমই তো এগুলো ঠিক করবে, না এগুলো স্ট্যান্ডার্ড মানে কোনো ইয়ে আছে যে এগুলো হবে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি? এনার্জি অডিট টিম এগুলো ইয়ে করবে, সেট করবে, ঠিক আছে। এনার্জি অডিট টিমই এগুলোকে সেট করবে, যে তারাই বানাবে যে এরকম ভাবে কোনটা ফার্স্ট ইমপ্লিমেন্ট করতে হবে, কোনটা পরে করলেও করা যেতে পারে, কোনগুলো মানে উপায় আছে কিন্তু এগুলোকে স্থগিত রাখার মতোই উপায়, আর কোনগুলো উপায় আছে অথচ টেকনিক্যালি বা ইকোনমিক্যালি ফিজিবল নয়, ওরাই সেগুলোকে সেট করে দেবে, ঠিক আছে, প্রায়োরিটি হিসাবে। নেক্সট হচ্ছে যে বেঞ্চ মার্কিং। বেঞ্চ মার্কিংটা কি জিনিস? বেঞ্চ মার্কিং হচ্ছে একটা useful tool for understanding the energy consumption patterns in the industrial sector and also take requisite measures for improving the energy efficiency, ঠিক আছে। এটা কিন্তু বেঞ্চমার্কিং কথাটা এনার্জি অডিটের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, ঠিক আছে। বেঞ্চমার্কিং হচ্ছে একটা টুল বা যন্ত্র বলা যেতে পারে, যেটা ইন্ডাস্ট্রিতে এনার্জি কনজাম্পশন কি প্যাটার্নে হচ্ছে সেটাকে বুঝতে সাহায্য করে এবং তার সঙ্গে সঙ্গে এনার্জি এফিসিয়েন্সিকে বাড়ানোর জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে সেগুলোকেও বার করতে সাহায্য করে বেঞ্চমার্কিং, ঠিক আছে। এবং এই বেঞ্চমার্কিং এর ক্ষেত্রে কি কি ফ্যাক্টর কনসিডার করা হয়? প্রথমত বলছে স্কেল অফ অপারেশন, মানে এই যে প্ল্যান্ট যেখানে আমরা বেঞ্চমার্কিং করতে চাইছি সেই প্ল্যান্টে কত প্রোডাকশন হয়, ঠিক আছে। যে কোনো প্ল্যান্ট, কত, ধরো পাওয়ার প্ল্যান্ট যদি হয় কত সেখানে মেগাওয়াট আওয়ার প্রডিউস হচ্ছে, ঠিক আছে। বা যদি কোনো স্টিল প্ল্যান্ট হয় কত মেট্রিক টন সেখানে স্টিল প্রডিউস হচ্ছে, এরকম ভাবে স্কেল অফ অপারেশন। নেক্সট হচ্ছে ইউজ অফ টেকনোলজি, কি টেকনোলজি সেখানে ব্যবহার করা হচ্ছে প্ল্যান্ট প্রসেসের জন্য, ঠিক আছে। নেক্সট হচ্ছে র মেটেরিয়াল স্পেসিফিকেশনস অ্যান্ড কোয়ালিটি, প্ল্যান্টে যে র মেটেরিয়াল ব্যবহার করা হচ্ছে সেগুলোর স্পেসিফিকেশনস কিরকম আছে এবং সেগুলোর কোয়ালিটি কিরকম, সেগুলো বিচার করতে হবে বেঞ্চমার্কিং করবার সময়। এবং লাস্টলি হচ্ছে প্রোডাক্ট স্পেসিফিকেশনস অ্যান্ড কোয়ালিটি, মানে প্ল্যান্ট থেকে ফাইনাল যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেই প্রোডাক্টের স্পেসিফিকেশনস কিরকম এবং তাদের কোয়ালিটি কিরকম তার উপরেও বেঞ্চমার্কিংটা নির্ভর করছে, ঠিক আছে। তাহলে বেঞ্চমার্কিং এর ক্ষেত্রে ফ্যাক্টর যেগুলোকে কনসিডার করতে হবে, প্রথমে হচ্ছে স্কেল অফ অপারেশন, নেক্সট হচ্ছে ইউজ অফ টেকনোলজি, 3 নাম্বার হচ্ছে র মেটেরিয়াল স্পেসিফিকেশন অ্যান্ড কোয়ান্টিটি, কোয়ালিটি অ্যান্ড প্রোডাক্ট স্পেসিফিকেশন অ্যান্ড কোয়ালিটি। এই 4টে ফ্যাক্টর বেঞ্চমার্কিং এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টরস, ঠিক আছে। এবং এটা হচ্ছে এনার্জি অডিট করার জন্য একটা অন্যতম উপায়। এনার্জি